আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এবং একটা ভাইটাল একটা বিষয়। যদিও বিষয়টি আমি বলার আগেই বলে নিচ্ছি, বললে হয়তো অনেকে একটু চমকে উঠবেন বা একটু হবেন, আচমকা হয়ে যাবেন, মানে আশ্চর্য হয়ে যাবেন, বা বিষয়টি নিয়ে জাস্ট আপনাদের ভেতরে খুব চাঞ্চল্যকর একটা সৃষ্টি হবে। তো হলেও আমি বিষয়টাকে আপনাদের সামনে খুব সহজেই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হলো, বৈবাহিক জীবনের অনেকগুলো পার্ট বা অধ্যায় থাকে। তার ভেতরে একটি হলো জেমা করা, যেটা আরবিতে বলে, যেটা বাংলা আমরা সহবাস বা ইংরেজিতে ইন্টারকোর্স বলে, অর্থাৎ বৈবাহিক জীবনে সহবাসের গুরুত্ব। এটাই হলো আমার টপিকস বা আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হলো, এই বিষয়টা নিয়ে আলোচনার কিসের দরকার আছে? এটা একটা সিক্রেট বিষয়, এটা একটা গোপন বিষয়, এটা সিক্রেট থাকে, এটাই ভালো, বা কেউ ওইভাবে মানুষের সামনে পেশ করা, এটা কেমন দেখা যায়, বা এটা কিসের দরকার আছে? এরকম অনেকগুলো আপনাদের প্রশ্ন থাকতে পারে বটে। তবে আমি মনে করি এই কিছু কথা আছে যেগুলো অত্যন্ত অতীব জরুরি জানা। সেটা হলো, আসলে বৈবাহিক জীবনে আমাদের বৈবাহিক জীবনে সহবাসের গুরুত্ব কতখানি আমরা জানি না। যে বিবাহের শব্দের অর্থ কি? আপনি যদি নিকাহ, যেটা আরবিতে বলে নিকাহ, এটা যদি অর্থ করা হয়, এটা যদি অর্থে আপনারা যারা অনুসন্ধান করেন, তাহলে দেখতে পাবেন নিকাহ শব্দের অর্থই হলো জিমা বা ইন্টারকোর্স করা, অর্থাৎ সহবাস করা। এইটাই আমরা জানি না। মানুষ যখন এই হয়, পূর্ণ বয়স হয় বা অ্যাডাল্ট হয়, তখন মানুষ বিবাহ করে কিসের জন্য? মানুষ বিবাহ করে এই যে আপনার দেখা যায় যে ঘরে রান্না বান্না করা লাগবে, নিজে রেঁধে খেতে পারেন না, সংসারে এখন কাপড় চোপড় কে ধুতে করবে, সংসার কে গোছাবে, এরকম একটা কনসেপ্ট বা ধারণা নিয়ে কিন্তু মানুষ বিবাহ করে। আসলে এটা কিন্তু মূল এইম বা পারপাস না। মূল উদ্দেশ্য হলো নিজের চরিত্রকে সচ্চরিত্র মানে ঠিক রাখা, নিজের চরিত্র ঠিক রাখা, পবিত্র রাখা, নিজেকে সৎ পথে রাখা, নিজের দৃষ্টিশক্তি হেফাজত করা। এই কারণে কিন্তু মূলত বিবাহ। এটা আমরা অনেকে জানি না, যেটা হাদিস থেকেও প্রমাণিত, এবং সহিহ হাদিসের মধ্যে এটাই উল্লেখ আছে যে বিবাহের মাধ্যমে মানুষের লজ্জাস্থান এবং চক্ষু তার সংযত থাকে এবং নিম্নগামী থাকে এবং হেফাজত থাকে। তো আমরা এই বিষয়টাকে একেবারেই ডোন্ট কেয়ার করি, এটাকে খুব একটা বেশি পাত্তাই দিচ্ছি না। এইখানে আমাদের একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। সেটা হলো কি? আসলে আমরা যদি লক্ষ্য করি যে আজকালকে যে মহাবেধি, মহা সমস্যা হয়ে একটা সামাজিক বেধি হয়ে দাঁড়িয়েছে, যেটা নাম পরকীয়া। পরকীয়া প্রেমের, এই অবৈধ প্রেমের, পরকীয়া আসক্তির মূল রিজন বা কারণই হলো মূলত সঠিক সময়ে নিয়মিতভাবে স্ত্রীর সাথে সহবাস না করা। এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন বিষয়টা শুনে, যে এটা কি বললেন, আসলে কত কারণ আছে এর মধ্যে, এটা একটা কারণ হলো? হ্যাঁ, এক্স্যাক্টলি, দিস ইজ রাইট। এটাই বাস্তব কথা, যে আমাদের নিয়মিত এবং রেগুলারলি ভাবে যদি আমরা স্ত্রীর সাথে সহবাস না করি, তাহলে ঠিক এক্স্যাক্টলি এই স্ত্রী বা ওই স্বামী পর নারীর প্রতি, কিংবা স্ত্রী পর স্বামীর প্রতি আসক্তি হয়ে যাবে। এই জন্য এখনকার সময় আমরা দেখতে পাই কি, আপনি পত্রিকা দেখুন, অনলাইন দেখুন, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আগে প্রেম হতো বিবাহের আগে, অনেক প্রেম হতো, কিন্তু এখন দেখা যায় এত প্রেম বিবাহের পরে বেড়েছে, যেটা আসলে কাউন্ট করেও শেষ করা যাচ্ছে না। এটার মূল কারণটা কি আসলে আমাদের ভেবে দেখা উচিত। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমাদের মধ্যে আবার এই বিষয়টাকে অনেকে পাত্তা দিচ্ছে না। অনেক সায়েন্সেও প্রমাণিত এবং এটা বিজ্ঞান সম্মত এই যে কথাটা, সেটা হলো এই, যে অনেক পুরুষ আছে আসলে সৃষ্টিগত ভাবেই, তার ফিজিক্যালি ভাবেই তার সেক্সুয়াল পাওয়ারটা কম, শারীরিক শক্তিটা কম থাকে, মানে জেমা বা সহবাস করার শক্তিটা কম থাকে। আবার দেখা যায় কিছু নারী আছে আসলে তাদের, এটা সায়েন্সই প্রমাণিত, যে তাদের সেক্সুয়াল শক্তিটা পাওয়ারটা কম থাকে। তো এখন সমস্যা হয় কখন, কোন জায়গায় গিয়ে, সেটা আমি বলতে চাচ্ছি। যেই পুরুষের মূলত যাদের সেক্স পাওয়ারটা একটু বেশি থাকে, আর তার স্ত্রী যদি পেয়ে বসেন যে সেক্স পাওয়ারটা কম থাকে, জেমা করার বা সহবাসের শক্তিটা কম থাকে, বা অনীহা থাকে, অনাগ্রহ থাকে, আর এই পুরুষের যদি পুরো স্পিড গতি থাকে, তখন কিন্তু একটা বিপত্তি এবং বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে 100-100, আমি বলে দিলাম। আবার এর বিপরীতেও যদি বলি, যে অনেক মেয়েদের বা স্ত্রীদের তাদের অনেক সেক্স পাওয়ার, অনেক তাদের শক্তি সামর্থ্য রাখে, বাট পুরুষ একদম পাওয়ারলেস, পুরুষ সে চাচ্ছে না বা পারছে না, বা অনাগ্রহ, বা এই বিষয়টাকে একেবারে ভ্যালুলেস, এটাকে সে কিছু মনেই করছে না।
তখনও এই সংসারের মধ্যে বিশাল এক বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। তাহলে এখানে কি করণীয়? প্রথমত আমাদেরকে এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিতে হবে, অনেক গুরুত্ব দিতে হবে। সেটা হলো কি, ফিজিক্যালি আমাদের ডাক্তার দেখাতে হবে। যদি আমরা এটার ব্যাপারে যথেষ্ট চেষ্টা চালিয়ে ডাক্তার দেখিয়ে আমরা যদি এখানেও ব্যর্থ হই, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের যাদের এই দুর্বলতাটা আছে এটা আমরা মনে করি, তাহলে অবশ্যই তাদেরকে তার বিপরীতে, অর্থাৎ স্ত্রী হোক বা স্বামী হোক, তাকে ভালোবাসা দিয়ে, আপ্যায়ন দিয়ে, সোহাগ দিয়ে, মমতা দিয়ে, মায়া দিয়ে পুরো চাদরে আবৃত করে নিতে হবে, একদম ভালোবাসায় ডুবিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু অবশ্যই এই স্ত্রী অন্য পুরুষের প্রতি তার নজর যেতে চাইবে, অন্যের প্রতি অ্যাট্রাকশন হওয়ার সম্ভাবনা থাকবে, বা ওই পুরুষও কিন্তু অন্য নারীর প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষিত হইতে চাইবে। এখানে আমরা এই ভুলটা আমরা করে বসি। অতএব এইটাকে গুরুত্বই মনে করি না, এটা ইট ইজ নো সাবজেক্ট মনে করে, এটা কোনো সাবজেক্ট না, নেভার, এটা হতে পারে না। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক দিনের বেলা কোনো এক জায়গা থেকে হেঁটে যাচ্ছিলেন, তখন তার একটা মনের ভিতরে এমন একটা হয়েছে, আবেগ তৈরি হয়েছে, বা এই জিনিসটা তার অন্তরে জেগে উঠেছে। তিনি দ্রুত গতিতে বাসায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে আসছিলেন, বান্ধবীরা সরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পরে এবারতে আছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজি তিনি তার একান্ত কাজ সেরে নিলেন, এটা সহিহ হাদিস। অতএব বোঝা যাচ্ছে এখানে শুধু রাত না দিন না, যখনই প্রয়োজন হবে তখন স্ত্রীর সাথে এই কাজটা সেরে নাও। আমি সায়েন্স এবং বিজ্ঞান বলবো যে বর্তমান ডাক্তাররাও বলেন যে যদি সহবাস করে তাহলে কি হয়, শারীরিক অনেক রোগ থেকে সে কিউর বা আরোগ্য লাভ করতে পারে, অনেক রোগ থেকে সে বাঁচতে পারে। আমি যদি এটাকে বলি, তো অনেক মানুষ এটাকে কিছু মনে করছে না, ভ্যালুলেস মনে করছে। আর একটা পয়েন্ট আমাকে টানতেই হবে, এই যে আমাদের প্রেগনেন্সির সময়টা, যেমন 10 মাস বা 8 মাস বা 6 মাস যে মায়েরা যখন প্রেগনেন্সি বা গর্ভবতী থাকেন, তখন স্বামীরা কিন্তু লম্বা একটা সময় তার পার করতে হয়, এবং প্রেগনেন্সি হওয়ার পরে বাচ্চা প্রসবের পরেও দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। তো এই লম্বা সময়ে কিভাবে সে তার সাথে করবেন, তার সাথে স্ত্রীর সাথে করবেন, ইন্টারকোর্সটা করবেন। এখনকার বিজ্ঞান বলে যে অর্থাৎ প্রেগনেন্সির সময় যে আমরা আমাদের মধ্যে একটা কুধারণা আছে যে বাচ্চা পেটে আসলে মনে হয় স্বামী তার সাথে ইন্টারকোর্স করতে পারে না বা সহবাস করতে পারে না। ইট ইজ রং থিওরি। বর্তমান বিজ্ঞান এবং সায়েন্স বলছেন যে আপনার পেটে বাচ্চা থাকা অবস্থায় অবশ্যই সে করতে পারবে। হ্যাঁ, তার পজিশনটাকে সে গুছিয়ে নেবে উভয়ের পক্ষ থেকে, কিন্তু পজিশন ঠিক রেখে অবশ্যই করবে। এমনকি বিজ্ঞান এই কথাও বলে, বর্তমানে কিছুদিন আগে আমি ডাইসে লেভেল থেকে জার্মান সংস্থার একটা যে আপনার আছেন সংবাদ সংস্থা, তারা বলেছেন, সেখান থেকে একদল ডাক্তাররা বলেছেন যে হ্যাঁ, বর্তমানে প্রেগনেন্সি অবস্থায় যদি সহবাস করা হয় এই ইন্টারকোর্সে, তাহলে বাচ্চা ভালো থাকে, এইটা প্রমাণিত। অতএব এই ক্ষেত্রে আমাদের একটা অজ্ঞতা, ইগনোরেন্স আছে যে এটা করা যাবে না। তাহলে এই পুরুষটা দীর্ঘদিন পর্যন্ত থাকে, 6 মাস 8 মাস 10 বছর পর্যন্ত সে স্ত্রীর বাইরে থাকতে হয়, তার অন্তর অন্যদিকে যাইতে চাইবে, দৃষ্টি অন্যদিকে যাইতে চাইবে, এটা ঠিক নয়। এবং যেই পুরুষরা আসলে মূলত অন্য নারীর প্রতি আসক্তি হয়, এর জন্য প্রধান কারণ হলো স্ত্রী। আর যেই স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আসক্তি হয়, এর প্রধান কারণ হলো স্বামী। অতএব এখানে কিন্তু আমাদের এই দুর্বলতাটা করা যাবে না। অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই এটাকে আমার ভেবে দেখতে হবে। হয়তো এই কথাগুলো শুনে অনেকের কাছে কেমন কেমন লাগতেছে। আমি দিনের জন্য, চরিত্র হেফাজতের জন্য, নিজের হোলি লাইফের জন্য এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। আমি কষ্ট দেওয়ার জন্য বা কাউকে লজ্জা দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।